নমস্কার, আমি দীপান্বিতা। খুব দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে আগের সপ্তাহে শুক্রবারের গল্পটা আমার ঠিকঠাক আপলোড হয়নি। নিশ্চয়ই যারা নিয়মিত ফেসবুক ইউজ করো তারা জানো যে এখন ফেসবুকে একটু সমস্যা চলছে। অনেকের ইনকাম নিয়েও একটা বড় ইস্যু দেখা দিয়েছে। তো সেই কারণেই হোক বা যে কোনো কারণেই হোক, আমার 48 মিনিটের 3টে ভৌতিক সত্য ঘটনার উপর বেস করে স্টোরি আপলোড হয়নি। মাত্র 15 মিনিটের জন্য সেটা আপলোড হয়েছিল। তার জন্য আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। আজ প্রথম গল্পটা দিয়েই শুরু করব। চলুন শুরু করা যাক। প্রথম ঘটনাটি শুরু করি আগের মতো পিঙ্কি বিশ্বাসের গল্পটা দিয়ে। ঘটনাটা প্রায় ধরো 20-25 বছর আগেকার তো ব্যাপার হবেই। তখন আমাদের এলাকায় নতুন বাইপাসটা হচ্ছিল। বাইপাস এখন আমরা যেরকম দেখি, আজ থেকে 20-25 বছর আগের কিন্তু বাইপাস ওই রকম ছিল না। ছিল তার দুদিকে এখন যত আলো, তারপরে অতটা চওড়া রাস্তা তখন কিন্তু ছিল না। একটাই রুট ছিল, একদিক দিয়েই গাড়ি যেত, আর তার পাশ থেকে আরেক দিকে অন্যদিকে যাওয়ার গাড়ি যেত। তখন না মেট্রো ক্যাশন গাড়ি হয়েছে, না অন্য কোনো জিনিস হয়েছে। এখন তো মেট্রো রেলও চলছে। যাই হোক, এখন সুন্দর করে সাজানো এলাকা। তখনকার দিনে না ওই বাইপাস ছিল বড্ড সরু, আর তার দুদিকে ছিল নয়তো খাল আর নয়তো ছিল বড় বড় গাছ। সেই গাছের ভেতর থেকে রাস্তাগুলো দেখলে মনে হতো যেন জঙ্গলের ভেতর দিয়ে এক টুকরো সোজা রাস্তা চলে গেছে। গাড়িগুলো যেত ভীষণ স্পিডে, এখনও অবশ্য যায়, কিন্তু এখন বিভিন্ন স্পিড লিমিট বা সবসময় প্রত্যেকটা সিগনালে পুলিশ রয়েছে, লাইট রয়েছে। এখন একেবারে অন্যরকম। আগেকার যারা বাইপাস দেখেছো, এখনকার মধ্যে অনেক আকাশ পাতাল তফাৎ। তখন বাইপাস দেখলেই ভয় লাগতো। যাই হোক, অন্য প্রসঙ্গ এটা। এবার আসি গল্পে। ঠিক বাইপাস তখন নতুন নতুন তৈরি হয়েছে, তার আশেপাশের একটা এলাকা। ঠিক বাইপাস থেকে নেমে হয়তো খুব বেশি হলে 3 থেকে 4 মিনিটের রাস্তা। তো বুঝতেই পারছো, বাইপাস নতুন হয়েছে মানে সেই জায়গায় প্রমোটারিং হবে খুব ভালোভাবে। একটা ছোট প্রমোটার সবে তার জীবন শুরু করেছেন। তিনি একটা 4তলা একটা বিল্ডিং তৈরি করেন। প্রত্যেকটা বিল্ডিংই খুব সহজভাবে বিক্রি হয়ে যায়, কোনো টানা পোড়েনো হয় না, কোনো বেশি প্রমোশনেরও দরকার পড়ে না। কারণ যেহেতু বাইপাসের খুবই কাছেই ছিল। উপরতলায় থাকতো একটা বেবি নিয়ে তার মা বাবা, নিচতলায় থাকতো একজন বাবা তার 2 মেয়ে নিয়ে, আর মিডিলের যেই সেকেন্ড তলাটা, যেটা সেকেন্ড ফ্লোর ছিল, সেইখানে না দুটো ছেলে ভাড়া থাকতো। ওই পেন গেস্ট টাইপের, পেন গেস্টও না, আমি ভুল বলছি, ওই ভাড়া থাকে না, কাজ করে ভাড়া থাকে, রেন্টে রুম শেয়ার ওই টাইপের। আর একেবারে নিচে থাকতো ওই জায়গার যে মালিক ছিল, যে প্রমোটারে দিয়েছে আর কি, সেই বয়স্ক একজন ভদ্রলোক আর একজন ভদ্রমহিলা। গল্প শুরু করছি, কিন্তু একটা জিনিস তোমাদেরকে শেয়ার না করলেই নয়। আগের ভিডিওয়ে গল্প যারা দেখেছো, 15 মিনিটের এই গল্পটাই যারা দেখেছো, তারা কিন্তু পুরো পাই টু পাই তার সাথে কোনো মিল পাবে না। কারণ আমি ঘটনা বই থেকে পড়ে বলি না বা লিখেও রাখি না। এগুলো সবটাই আমার বন্ধুরা বা আমার চেনা জানা লোক আমাকে ভয়েস করে পাঠায় বা সামনাসামনি এসে বলে। সেই কারণে কিছু অমিল থাকতেও পারে। তার জন্য তোমরা মাইন্ড করো না যে পুরোটাই মিথ্যা। পুরোটা মিথ্যা কোনো ঘটনাই হতে পারে না, কারণ এগুলো প্রত্যেকটাই তার নিজের জীবনে দেখা বা শোনা ঘটনার উপর বেস করেই আমি তৈরি করেছি। আর কাউকে যদি আমার গল্প হার্ট করে থাকে, তাহলে আমি আগের থেকেই সরি চেয়ে নিচ্ছি। আমি জাস্ট এন্টারটেনমেন্ট পারপাস এই শোটা করে থাকি। চলো এবার আবার গল্পে ফেরা যাক। তো যাই হোক, এরকম ফ্ল্যাটটা বিক্রি হয়ে গেছে। এরকম এরকম যেরকম পজিটিভ বললাম, ওই ধরনের লোক থাকে। একটা বেবি নিয়ে একটা কাপল, একজন ফাদার তার 2 মেয়েকে নিয়ে থাকে একটা রেন্টে, আর একটা হলো বয়স্ক ভদ্রমহিলা পুরুষ আর কি, আর হাজব্যান্ড। তো বিক্রি হয়ে যাওয়ার মাস 6 পর একটা সমস্যা শুরু হয়। সমস্যাটা হলো, প্রথম উপরের ফ্লোরে যারা 4তলায় থাকতো ওই বাচ্চাটাকে নিয়ে, তার না হাজব্যান্ডটা না ভীষণ আনপ্রেডিক্টেবল একটা পার্সন ছিল। উনি সবসময় বাড়িতে অ্যাভেলেবেল থাকতো না। 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে আসতো, আসলেও রাত্রি 2টো-2:30টার সময় বাড়িতে ঢুকতো। আর যখনই আসতো না, ওর ওয়াইফ ছিল খুব সুন্দরী, আর বাচ্চাটা ভীষণ কিউট, একটা ছোট্ট ছেলে ছিল। তা কিন্তু উনি যখনই হাজব্যান্ড বাড়িতে আসবে, তখনই না উনি আর ভদ্রমহিলাটা না আর কারোর সাথে কথা বলে না, ডাকলেও হয়তো ইগনোর করে চলে যায়।
আর নিচেই যে যে আর কি বাড়ির মালিক, সেই ভদ্রমহিলা ছিলেন ভীষণ টাইপের মিশুকে। তিনি সুযোগ পেলেই ওই ওই কাপেল মানে চারতলায় যারা থাকে তাদের সাথে কথা বলার সুযোগ খুঁজতেন, বুঝছেন তো। সুযোগ পেলেই কি গো কেমন আছো, কি করছো না করছো জিজ্ঞাসা করতো। যখন হাজব্যান্ড থাকতো না, তখন ওই ভদ্রমহিলা খুব নম্রভাবে তাকে উত্তর দিতেন, মাসিমা চা খান, আপনি কেমন আছেন, সমস্ত ভালোভাবে কথা বলতেন। কিন্তু যখন হাজব্যান্ড চলে আসতেন একেবারে ইগনোর করে চলে যেতেন। ঠিক আছে, এরমভাবেই বেশ কয়েক বছর চলে, মানে বছর দুয়েক তো চলে। এবার ওই যে বয়স্ক ভদ্রমহিলা যিনি নিচে থাকতেন, তার একটা অভ্যাস ছিল যে তিনি সকাল 6টার সময় হাঁটতে যেতেন এবং বিকালবেলা ওই ছাদে, উপরে ফ্ল্যাটের যে ছাদ ছিল ওইখানে একটু পায়চারি করতেন। একদিন রবিবার দিন ওনার হাজব্যান্ড, যে চারতলা ফ্ল্যাটে থাকে, ওই ভদ্রমহিলার হাজব্যান্ড আসে। তা আসেও ঠিক সন্ধ্যা সন্ধ্যা যখন হতে যায় তখন, কারণ ওই যে নিচের তলায় যে ভদ্রমহিলা থাকতেন, সেই বয়স্ক ভদ্রমহিলা ওই ছাদ থেকে হেঁটে নিচে নামছিলেন, তখনই দেখলেন ওনার হাজব্যান্ড তো ঠিক আছে। এবার পরের দিন সকালবেলা যখন আমি আমি আমাদের বোঝার মানে সুবিধার জন্য আমি সেই বয়স্ক ভদ্রমহিলার নাম দিয়ে দিলাম মিনা কাকিমা। কাকিমা ওরকম ছাদ থেকে নামছেন, তখন দেখছে যে ওই চারতলায় যে লোকটা, বাড়ির মালিকটা ফিরেছে। তো ফিরেছে মানে আর তো ওনার সাথে, মিনা কাকিমার সাথে আর সেরকমভাবে ওরা কেউ কথা বলবে না, তাই জন্য উনি কোনো রকম ইনকোয়ারি না করে বাড়িতে নিচে নেমে গেছে। ভোর 6টা বাজে, উনি ওনার মতো 6টা 6:30 হাঁটতে বেরোয়, গরমের সময়, এখন 6টা 6:30 মানে বেশ রোদ্দুর উঠে গেছে। উনি বেরিয়েছে, তখন জাস্ট গেটটা খুলে রাস্তায় পা দিয়েছে, দুপা হাঁটতে না হাঁটতে দেখছে যে ওই চারতলার যে ভদ্রলোক, ওই ভদ্রলোক না একটা বড় সুটকেস নিয়ে খুব তাড়াতাড়ি হন্ততন্ত হয়ে কোথাও একটা চলে গেল। উনি ভাবলো একবার জিজ্ঞাসা করবো যে বাবু এত সকালে কোথায় যাচ্ছ, কাল তো ফিরলে সবে। কিন্তু তারপরে ভাবলো লোকটা তো কথাবার্তা খুব একটা ভদ্র না, যদি সকালবেলা অপমান করে সারাটা দিন খারাপ যাবে। তো ওই কারণে উনি আর কিছু জিজ্ঞাসা করেনি, ওকে যেতে দিয়েছে। এবার উনি ওনার মতো হেঁটে সকালবেলা এসে চা টা খেয়ে সারাদিন যেরকম নর্মালভাবে কাটিয়েছে। বিকালবেলা ছাদে যাওয়ার সময় উনি মানে 3তলা সিঁড়ি শেষ হচ্ছে, 4তলা শুরু হচ্ছে, যে টার্নিং পয়েন্টগুলো থাকে না, ওই টার্নিং পয়েন্টে একবার নিচের দিকে তাকিয়ে বয়স্ক মহিলা আস্তে ধীরে ওঠে, এরম করে জাস্ট দেখলো। মনে হলো যেন ওই গেটের সামনে কেউ একটা, ওই সেই মেয়েটি যেটি থাকে ওই বাড়িতে, ওই মহিলাটি দাঁড়িয়ে রয়েছে সাদা, মানে উনি সবসময় সিলভার কামিজ পরতেন আর বড় চুল ছিল, ঠিক আছে, মাথায়। তো উনি মনে হলো যে দাঁড়িয়ে রয়েছে, চুলটা খুলে হয়তো গেটের চাবি দিচ্ছে বা চাবি খুলছে, এরকম একটা। তো ও যখন উঠলো জানে দেখ, ওই তো হাজবেন্ড চলে গেছে, এইবার আমি দিব্যি, ওই মেয়েটিকে খুব ভালোবাসতো, নিজের মেয়ের মতোই ভালোবাসতো, যে বাবা এইবার আমি ওর সাথে একটু মন খুলে, ঝিমলি ওর নাম ছিল, ঝিমলির সাথে একটু গল্প করব। তো বলে উনি আস্তে ধীরে উঠেছে, উঠে দেখছি অদ্ভুত কাণ্ড, তালা দেওয়া। বলছে ঝিমলি তো, আমি দেখলাম ঝিমলি দাঁড়িয়ে রয়েছে, তালা দেওয়া, মানে তো এই রাস্তা দিয়েই নামবে। আর নামেনি, মনে হয় ছাদে গেছে, ছেলেটা তো ভারী দুষ্ট, হয়তো বল নিয়ে খেলতে গেছে বলে উনি ছাদে গেছে। দেখছি আরও মানে ওই ফ্ল্যাটে যদিও বাচ্চা কাচ্চা নেই, কিন্তু আশেপাশে যারা বাচ্চারা থাকতো না, তারা আসতো ওই ছাদে একটু গুড়ি টুড়ি ওড়ানোর জন্য, এরাও অ্যালাউ করতো। এখন যেরকম রেস্ট্রিকশন আছে, তখন মানে এখন যেরকম এই ছাদে উঠবে না, এটা করবে না, মানে ফ্ল্যাটে কাউকে ঢুকতে দেয় না, কিন্তু তখন অতটা ছিল না। ঠিক আছে, ওই বাচ্চাগুলো ঘুরে ওড়াচ্ছে। তো উনি পুরো ছাদটা টুকটুক করে ঘুরে দেখলেন না, কোথাও ঝিমলিও নেই, ঝিমলির বাচ্চাটাও নেই। তো তখন যারা ঘুড়ি ওড়াচ্ছিল তাদের ডেকে বলছে, কিরে তুই কি দেখেছিস ওই ওই ফ্ল্যাটের ওই ছোট্ট বাচ্চাটাকে বল নিয়ে খেলে রোজ? বলছে না তো, না তো ঠাম্মা, আমরা তো দেখিনি, আমরা তো ঘুড়ি ওড়াচ্ছি কখন থেকে, কেউ আসেনি তো। তখন ওনার মনে হলো হয়তো আমি ভুল দেখছি, তালা দেওয়া মানে নিজ্ঞা তোর বর চলে গেছে, তো ওই মা ছেলেতে কোথাও একটা বেরিয়েছে ঘুরতে, যা হোক কালকে সকালে আবার কথা হবে। উনিও ওনার মতো হাঁটাহাঁটি করার পর নিচে নেমে এসেছে। পরদিন সকালে আবার উনি ভোরবেলা হাঁটতে বেরিয়েছেন, কিন্তু মনের মধ্যে না একটা খুঁতখুঁত চলছে, যে উনি নিচের ফ্ল্যাটে থাকে আর জানলাটা সবসময় খুলে থাকে। ঝিমলিটা যদি কোথাও যাবে, প্রথম কথা রিটার্ন হওয়ার সময় ওর চোখে পড়বে, কারণ ওরা খুব বেশিক্ষণ রাত্রে বাইরে থাকে না, 7:30 8টার মধ্যে ঘরে ঢুকে যায় মা আর ছেলে। আর যদিও বা উপরে যায় তাহলে তো প্রশ্নই উঠছে না, উপরে যাও তো কোনো প্রশ্নই উঠলো না, কারণ ওরা তো বলেই দিল না।
তো উনি না একটা ডাউট ফিল করছিল, তো সারাদিন হাজব্যান্ডকে একবার জিজ্ঞাসা করলো, হাজব্যান্ড বলছে লোকের পার্সোনাল ম্যাটারে তুমি অত নাক গলাচ্ছ কেন, তুমি তোমার মতো থাকো না, ওরা যেই যখন পারে গেছে এসছে, তোমার অত ভেবে কাজ নেই। তা ও তখন কি করলো, সন্ধ্যাবেলা হলো, যা হোক করে দিনটা কাটালো। সন্ধ্যাবেলা একটু মানে আগেই ধরো 5:30টায় যাওয়ার কথা, 5টার মধ্যে উনি গেছে, গিয়ে দেখবে যে বেল টেল দিয়ে আছে কিনা কেউ। গিয়ে দেখছে না, তালা তো যেরকম বন্ধ ছিল সেরমই বন্ধ। কিন্তু উনি একটা জিনিস নোটিস করে যে দরজার সামনে গিয়ে দাঁড়াতে না ভীষণ একটা ভটকা পচা গন্ধ বেরোচ্ছে। উনি বললো বাবা, ওরা বেরিয়েছে কোথাও, নিশ্চয়ই ময়লাটা ফেলে দিয়ে যাবে না, কি পচা গন্ধ, নিঘাত মাছ মাংস আগের দিন কিছু খেয়েছে সেইগুলোই পড়ছে। বলে যখন তালা দেওয়া, উনি আর কথা না বাড়িয়ে উনি ওনার মতো চলেছে। এবার যখন এদিক ওদিক করে ঘুরে ফিরছে, তখন দেখছে যে মানে উপর থেকে ফিরছে না, মানে উপর ছাদের উপর থেকে উনি ঝুঁকে পড়ে যখন এদিক ওদিক দেখছে যে নিচে না বেশ কিছু লোক আর একটা পুলিশের জিপ এসে দাঁড়িয়েছে। উনি একটু অবাক হন্ততন্ত হয়ে নামেছে যে আমাদের ফ্ল্যাটে পুলিশ কি কারণে, কার কিছু হলো বা কি খবর দিল, জিমলিরাও নেই, কোনো সমস্যা হলো নাকি, এরকম বিভিন্ন কথা ভাবতে ভাবতে আস্তে ধীরে নামছে। কিন্তু যেই ওদের রুমের ওখানটা এসেছে, উনি না দেখলো একটা যেন লাল মতো বল দু 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 করে সিঁড়ি থেকে নিচের দিকে নেমে গেল। উনি না বলটা চেনে, কারণ জিমলির ছেলে রোজ ওই বলটা নিয়েই খেলতো, একটা লাল রঙের ছোট্ট প্লাস্টিকের বল। উনি বললো জিমলির ছেলের বল এখানে, বাচ্চাটা কোথায়, হয়তো ওর বাবা নামে কোনো কেস টেস করেছে ওর মা, তাই জন্য পুলিশ এসছে, এটা ভেবে উনি আরও তাড়াতাড়ি নামতে গেছে। নেমেছে, নেমে দেখছে বিভিন্ন ধরনের কথা হচ্ছে। আর একটা অদ্ভুত জিনিস, ঝিমলির হাজব্যান্ডের ফটো, মানে ওই 4তলার ভদ্রলোকের সেই মানে রুট ভদ্রলোকের ফটো পুলিশ সকলকে দেখাচ্ছে। ওরাও বলছে যে হ্যাঁ ইনি থাকে, এখানেই থাকে, এন তেন। তখন উনি নেমে ওরা হাজব্যান্ডকে জিজ্ঞেস হচ্ছে কী হয়েছে গো, এত ভিড়, এত লোকজন, কি বলছে ওরা? তখন বলছে আরে জানো, 2 দিন আগে ওর হাজব্যান্ড এসেছিল, তো ওর হাজব্যান্ড তো কাল ভোরে ওর লাশ পেয়েছে। বলছে লাশ? বলছে হ্যাঁ, ও নাকি কোথাও বেশ যাচ্ছিল হয়তো বড় একটা সুটকেস নিয়ে, অ্যাক্সিডেন্ট হয়েছে, ওর মরা ওই বাইপাসের জঙ্গলে পড়েছিল। একটা লোক ওখানে ওয়াশরুম মানে টয়লেট করতে যায় এবং তখন দেখতে পায় ওরকম একটা লাশ পচে ফুলে গেছে। ও তো তখন অবাক, এই ভগবান, এ কি সর্বনাশ হলো, মেয়েটাও বাড়িতে নেই, কীভাবে জানাবে, এইসব মাথার মধ্যে বিভিন্ন চিন্তা চলছে। তো তখন পুলিশ বলছে আচ্ছা চলুন উপরে যাই, এক্সট্রা চাবি আছে কিনা। তো ওরা যেহেতু বাড়ির মালিক ছিল, এক মানে জায়গার মালিক ছিল, সেহেতু প্রোমোটার এক্সট্রা প্রত্যেকটা ঘরের চাবি ওনার ওই ভদ্রমহিলার কাছে, মানে মিনা কাকিমার কাছে রেখে দিয়ে যেত। তো ওই চাবি নিয়েছে, নিয়ে ইন্সপেক্টর উপরে গেছে, গিয়ে যেই দরজাটা খুলেছে, বিশ্বাস করবেন না এত বীভৎস একটা ঘটনা। দেখছে যে দরজাটা খুললো, পাক করে একটা গন্ধ, মানে সবার পারলে বমি তো উঠে যাবে, সবাই নাকে কাপড় যাও করে চাপা দিয়ে ইন্সপেক্টরের পেছন পেছন আরও 2-4জন সাধারণ লোক আর পুলিশরা যারা এসেছিলো তারা তো অবশ্যই সবাই মিলে ঘরের ভিতর ঢুকলো। ঢুকে দেখছে যে ড্রয়িং রুম যেটা ছিল, ওই ড্রয়িং রুমের মধ্যে তো তেমন কিছু নেই, ওটা পরিষ্কারই নর্মাল যেরকম থাকে। বেডরুম থেকে বীভৎস গন্ধ আসে। ওরা আস্তে 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 সেই রুমের কাছে গেছে, বেডরুমের গেট খুলেছে, খুলে দেখতে পাচ্ছে চারিদিকে চাপ চাপ রক্ত, যেটা শুকিয়ে কালো হয়ে গেছে, যেহেতু 2 দিনের রক্ত, শুকিয়ে কালো হয়ে গেছে। একদিকে পরে আছে একটা বাচ্চার জামা, একদিকে তার মানে বইয়ের একটা ড্রেস, মানে চুড়িদার সালোয়ার যেটাই উনি পরেছিল সেই ড্রেস। আর মিডিলটা আপনি ধারণা করতে পারেন এরকম পৈশাচিক কেউ হয়তো পারে। ওখানে পড়ে আছে একটা বাচ্চার মাথা, কাটা মাথা, কোথাও একটু এই যে আমাদের এখান থেকে যে কাটলে কবজি, কোথাও হাতের এইটুকুনি পাট, কোথাও আবার হয়তো পেটের কিছু নাড়ি বুড়ি, এরকম শরীরের বিভিন্ন অংশ পড়ে রয়েছে এবং ওই অংশগুলো পচে বড় বড় পোকা হয়ে বিভৎস নোংরা একটা পরিবেশ। পুলিশ তো দেখে সঙ্গে সঙ্গে যারা ছিল সবাইকে বের করে দিল, দিয়ে ফরেন্সিক ডিপার্টমেন্টে খবর দিল। বিষয়টা কি এবার আমি বলি, ওই ভদ্রলোক যেদিন বাড়িতে আসে
সেদিন রাত্রে কোনো কারণে হয়তো স্ত্রীর সাথে আবার বচসা লাগে এবং সেই বচসার কারণে ও স্ত্রীকে, ও তার 4 বছরের ছেলেকে খুন করে। খুন করে ওদেরকে কুচি কুচি করে কাটে। কেটে ওই বড় যে বক্স বা তোমার ব্যাগ নিয়ে ও বাইরে গেছিল, সেই বড় ব্যাগ নিয়ে বাইরে যায় ডাম্প করার জন্য। বললেইছি আগে যে বাইপাস তখন এরকম ছিল না, অনেক শেয়াল কুকুর থাকতো, ভেবেছে হয়তো তারা কেউ খেয়ে নেবে। কিন্তু ভাগ্যের এমনই এক পরিহাস যে উনি ওদের দেহের অবশিষ্ট অংশগুলো ফেলতে গিয়ে ওনাকে কোনোভাবে গাড়ি ধাক্কা মারে এবং উনি মরে গিয়ে ওদের মতোই পচে গলে একসার কাণ্ড। যাই হোক, ঘটনাটা এইখানেই শেষ হলে ভালো বলবো না, কিন্তু তবু একটা সমাপ্তি ঘটতো, ব্যাপারটা হয়ে যায়। মেয়েটা প্রথমে আমার বলা হয়নি, মেয়েটা ওকে কিন্তু ভালোবেসে বিয়ে করেছিল। সে তো মেয়েটার পরিবারকে কেউ খবর দেয়নি, ঠিক আছে। ওরা কোথা থেকে এসেছিল সেটাই বেসিক্যালি কেউ ডিটেলস জানে না। তখন আধার কার্ডও হয়নি যে ডিটেলস জানবে বা কিছু, মোবাইল ফোন নেই, তো মোটামুটি ওদের কাজ হয় না, ঠিক আছে। ওই যা হোক পুলিশের কাছে থেকে একটা পুড়িয়ে টুড়িয়ে দেয়, এরকম একটা ব্যাপার হয়, ওদের কাজ হয় না। এবার শুরু হয় অন্য গল্প। অন্য গল্প বলতে কি, ওই যে মিনা কাকিমা সকালবেলা রাস্তায় হাঁটতে যেত আর সন্ধ্যাবেলা ছাদে হাঁটতে যেত। যখনই উনি ছাদে যেত আর ঠিক ওদের সিঁড়িটায় উঠতো, উনি ফিল করতে পারতো কেউ রয়েছে। গায়ের লোম না কাটা দিয়ে উঠতো। সবসময় একটা পচা দুর্গন্ধ, যতই ফিনাইল দিক, যতই যা করুক, ওই 4তলার এরিয়া থেকে কোনো রকমই গন্ধ সরানো যেত না, ঠিক আছে। কারণ ওটা তো সিল করে দিয়ে চলেই গেছিলো পুলিশ, ওইটাই আর কেউ থাকবে না, তো ওই রকম গন্ধ পেত। এবার একদিন সন্ধ্যাবেলা উনি উঠেছে, মানে সন্ধ্যা না বিকাল বিকাল ছাদে উঠেছে। উঠে দেখছে মানে দাঁড়িয়ে আছে, হঠাৎ করে একটা বল এসে ওনার পেছনে মানে কোমরে এসে তুমি করে ধাক্কা লাগলো। উনি তাকিয়ে দেখছে সেই বাচ্চাটা, সেই লাল বলটা। উনি তো যতই হোক, উনি আগে মানে ওনার মৃত্যু সংবাদ পাওয়ার আগে যেগুলো দেখেছে ওগুলো কোনো কারণে ওনার মনের ভুল বলে উনি ভুলে গেছে, ওটা শেয়ারও করেনি কারোর সাথে। কিন্তু যখন ওই বলটা লেগেছে ওনার আগের কথাগুলো ক্লিক করে গেছে। উনি বলটা তুলে আস্তে আস্তে এদিক ওদিক করে দেখছে কোথায় কে আছে না আছে। হঠাৎ ওনার চোখের পলকে আমরা দেখি না সাইড দিয়ে কিছু বেরিয়ে গেলে, সাইড দিয়ে দেখলো একটা বাচ্চা হালকা মৃদু একটা হাসি দিয়ে চলে গেল। ওনার কিন্তু তখনও ভয় লাগেনি, কারণ উনি ওদেরকে মা হিসাবে ভালোবাসতেন, তো ওনার ভয়টা চোট করে সেই জন্য আসেনি। উনি পায়ে পায়ে ঠিক মানে সিঁড়ির ঘরের পেছনের দিকে একটু যে ছাদ ছিল সেই দিকটা জিনিসটাও গেছে, উনিও তার পায়ে পায়ে মৃদুবন্তের মতো চলে যাচ্ছে। গিয়ে দেখছে যে কোনায় একটা বাচ্চা দাঁড়িয়ে রয়েছে অপোজিট সাইড করে। পেছন দিকে দেখে ওই বাচ্চাটার মতনই লাগলো। পাশে মনে হচ্ছে মানে পুরোটা উনি দেখতে পাচ্ছেন, উনি পায়ে পায়ে এগাচ্ছে, জিনিসটা আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে। মনে হলো যেন বাচ্চাটা কারোর একটা হাত ধরে দাঁড়িয়ে রয়েছে। উনি হঠাৎ করে বলল কে, মানে চিৎকার করে উঠেছে। তখন যেন ঘোরের মধ্যে ছিল, হঠাৎ করে একটা ঝাঁকুনি আসলো, সে উনি দেখছে হাতে বলও নেই আর সামনেও কেউ নেই। উনি আর সময় নষ্ট করেনি, নেমে এসছে। নেমে আসার পর উনি আর সন্ধ্যাবেলা করে না ছাদে যেত না, ঠিক আছে। একদিন হঠাৎ করে 3তলায়, বললাম না 3তলায় যেই থাকতো একটা মানে ফাদার থাকতো তার 2 মেয়েকে নিয়ে, ছোট মেয়েটার সাথে না ওই মিনু কাকিমার খুব ভাব ছিল। হঠাৎ একদিন সন্ধ্যাবেলা কাকুকে চা করে দিচ্ছে, দরজায় ধাক্কা। কাকিমা, ও কাকিমা দরজা খোলো। কাকিমা দরজা খুলেছে, বলছে কি হয়েছে? বলছে কাকিমা তুমি বললে বিশ্বাস করবে না, আমি কিন্তু ঝিমনি দিদি আর ঝিমনি দিদির ছেলেকে দেখেছি। বলছে তুই কি কথা বলছিস? বলছে হ্যাঁ গো, কদিন ধরেই অনেক রকম জিনিস হচ্ছে, কাউকে বলার আমি অনেক চেষ্টা করেছি কিন্তু বলতে পারিনি ভয়ের চোটে। আমি আজ যে ওদেরকে দেখলাম আমি না বলে আর থাকতে পারছি না, পাপাকে বলেছি, পাপা আমার বিশ্বাস করছে না, আর দিদি তো জানোই সারাদিন থাকে না। তো বলছে আচ্ছা তুই আগে বস, জল খা, তারপর বল কি হয়েছে। ও শান্ত হয়, শান্ত হয়ে বলে যে
যেদিন দিয়ে ওরা মারা গেছে, এরকম একটা দুর্ঘটনা ঘটেছে আমাদের ফ্ল্যাটে, সেদিন থেকে ওদের যেই 4 তলায় ফ্ল্যাট ছিল, যে রুমটা ছিল, ঠিক এদেরও সেম জায়গায় ওদেরও বেডরুম, যেখানে এই মেয়েটি শোয়। বলছে বিশ্বাস করুন না, রেগুলার রাত্রির 2টো বাজলে মনে হচ্ছে উপরে কেউ হাঁটাহাঁটি করছে, দৌড়াদৌড়ি করছে, ধস্তাধস্তি করছে, কখনো আবার শুধু কেউ হেঁটে যাচ্ছে। জোরে জোরে যদি উপরতলায় আওয়াজ হয়, নিচের তলায় কিন্তু সেটা ফিল করা যায়। বলে ব্যাপারটা যখন আগে এসে ওই আঙ্কেল ওই আন্টিকে মারতো, যেমন চিৎকার চেঁচামেচি অশান্তি হতো, মাঝে মাঝে সেইগুলোও আমি শুনতে পাচ্ছি। বাবাকে বলেছি, বাবা বিশ্বাস করেনি। দিদিকে বলেছি, দিদিও তাই। আমি ভাবলাম হতেই পারে আমার মনের ভুল, আমি ওইগুলো নিয়ে বেশি ভাবনা চিন্তা করছি, তাই জন্য হয়তো এরকম কিছু ফিল করতে পারছি। আজ সন্ধ্যাবেলা টিউশন পড়তে যাব, ব্যাগ নিয়ে নামছিলাম, হঠাৎ মনে পড়লো সকালে আমি একটা জিন্স ছাদে মিলে এসেছি, নিয়ে আসা হয়নি। এবার সন্ধ্যা হয়ে গেছে, আর আমি এই টুকটাক আওয়াজও শুনেছি, আমার মনের মধ্যে একটা ভীতি কাজ করছে। তবুও জলদি নিয়ে আসার জন্য দৌড়িয়েছি ছাদে। যেই ছাদ থেকে জিন্সটা নিয়ে নামছি, আমি 4টে সিঁড়ি বাকি দেখতে পাচ্ছি যে ওই করিডোরের সামনে ঝিমলি বৌদিভাই দাঁড়িয়ে রয়েছে, আমার দিকে তাকিয়ে হাসছে। পরনে সেই যেই লাল ওড়নাটা যেটা পরে আর কি ওনার ডেথ হয়েছে, সেই ওড়না আর সাদা রঙের চুড়ি পরা। বিশ্বাস করবে না, আমি যেন ওখান থেকে মানে সিঁড়ি ভেঙে নিচে পড়ে যাব, এমন আমার অবস্থা। ওরা দাঁড়িয়ে আছে, আমিও দাঁড়িয়ে আছি, জিনিসটা সরছেও না। যাই হোক, ঠাকুরের নাম মানে স্মরণ করে নিয়ে আমি এক দৌড়ে নিচে এসেছি, নিচে এসে তোমাকে এই ঘটনা বলছি। তখন ওই মানে মিনা কাকিমা বলছে, তোর সাথেও ঘটলো মা? আমি জানিস তো ওদের মৃত্যু সংবাদ পাওয়ার আগের থেকেই ওদের এরমভাবে দেখেছি। আমি ভেবেছি ওরা বেঁচে আছে, কিন্তু না, ওরা এরকম মানে আগেই মারা গেছে। তো যাই হোক, ওরা বললো যে ঠিক আছে তুই আপাতত বস, দিদিভাই আসলে তখন দিদিভাইয়ের সাথে উপরে যাবি। ও তাই করা হলো। এইবার শুরু হলো বিভিন্ন উপদ্রব। মানে ধরো ইলেকট্রিসিটি ওদের কেটে দিয়ে গেছে 4তলা ফ্ল্যাটে, লাইট জ্বলছে, টিভি চলছে, নিচে ওরা যারা 3তলায় থাকে তারা ওরকম রাত্রে, প্রথমে তো ও একা বুঝতে পারতো, তারপরে বাড়ির যে 2 মেম্বার ছিল তারাও ফিল করতে পারছে যে হ্যাঁ সত্যি সত্যি রাত 2টোর পর এত আওয়াজ, চিৎকার, হাঁটার মানে বিভৎস ধরনের সাউন্ডে ওরা ঘুমাতে পারছে না, সবার কাজ হ্যাম্পার হচ্ছে। ওই যে ছেলে দুটো থাকতো ভাড়া, তারাও মাঝে মধ্যে জিমলি বৌদিকে বাচ্চাটাকে দৌড়াদৌড়ি করতে দেখছে সিঁড়ির মধ্যে, কখনো বল পড়ে থাকতে দেখছে। এরম করে ঘটার পর আস্তে আস্তে ফ্ল্যাট ফাঁকা হতে থাকে। মানে 3তলায় যারা ছিল তারা আলাদা জায়গায় শিফট হয়ে যায়, যারা ভাড়া থাকতো তারা তো এমনিই রেন্ট ছেড়ে চলে যায়, রয়ে যায় সেই 4তলা ফ্ল্যাটের সেই আতঙ্ক। আর নিচে নিচে সেই মিনা কাকিমা ও তার হাজব্যান্ড, ওরা আর মোটামুটি উপরের দিকে যেত না, নিচেই সারাদিন থাকতো। আর ফ্ল্যাটে লোক আসতো, ওই 4 মাস 5 মাস করে থেকে ওরা চলে যেত। ব্যাপারটা এইভাবে ধরো আরও 5-7 বছর যায়। 5-7 বছর যাওয়ার পর আশেপাশে আরও ফ্ল্যাট তৈরি হয়। এবার তারা তখন দেখতে পায় কীরকম, কাচের জানলা ছিল, কাচের জানলা দেখতে পাচ্ছে একটা লোক হাঁটছে, একটা মহিলা হাঁটছে, কখনো মারামারি করছে, কখনো খাটের উপরে বাচ্চা লাফাচ্ছে। এই সব শ্যাডোগুলো কিন্তু ওরা দেখতে পায় ঠিক রাত্রির 2টোর সময়। কেউ কোনো কারণে যদি ওঠে তখন রাত্রে দেখতে পায়, লাইট জ্বলে। কিন্তু এমনি সময় তুমি যাও, ওই ফ্ল্যাটের ইলেকট্রিসিটি নেই, মানে ওই 4 নম্বর ফ্ল্যাটে ইলেকট্রিসিটি নেই। তো এরকমভাবে মানে ইনফ্যাক্ট কখনো কখনো যদি কেউ, অনেকে গেছে হয়তো নিচে রাস্তা দিয়ে যাচ্ছে, ওই ফ্ল্যাটের রাস্তা দিয়ে নিচ দিয়ে যাচ্ছে, উপর থেকে না কিছু ধরো কখনো আলু ফেল পড়লো, কখনো দুমদাম আওয়াজ হচ্ছে, তুমি তাকাবেই, এত আওয়াজ হচ্ছে তুমি তাকাবে, আর তাকালে বিভৎস কিছু তোমার জন্য অপেক্ষা করছে। তো যাই হোক, আশেপাশে ওইখানে খুব একটা লোক যেতও না রাত্রের পর। ফ্ল্যাটটা অনেকবার ভাড়া দেওয়ারও চেষ্টা করেছে, কিন্তু এত উপদ্রব, তারা 1-2 দিনের বেশি থাকতে পারেনি। এখনও সেই ফ্ল্যাটটা রয়েছে, এখনও ঝা চকচকে অবস্থাতেই রয়েছে, কিন্তু ওই 4তলাতে কেউ থাকেও না। আর এখন মানে ওরা কেউ ইউজ টু হয়ে গেছে জিনিসটা, ভয় পেতে 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 ওদের কাছে খুব ইজি হয়ে গেছে।
তো এখনও রয়েছে। হ্যাঁ, একটা কথা না বললে না, ওরা কিন্তু কোনোদিন কারোর ক্ষতি করেনি। ওরা শুধু ওদের প্রেজেন্টটা সবাইকে ফিল করিয়েছে যে আমাদের সাথে একটা অন্যায় হয়ে গেছে, সেটা শাস্তি ভগবান দিয়েছে বা ওরা দিয়েছে, যাই হোক যে দিয়েছে সে শাস্তি পেয়েছে। চলো, এই ছিল আমার প্রথম ঘটনা। এবার দ্বিতীয় ঘটনাটা বলে আজকের মতো আমি ভিডিও শেষ করব, কারণ তিনটে ঘটনা পড়লে অনেকটা লং হয়ে যাবে। আমি আবার 2 দিন পর ওই পরের ঘটনাটা আবার রেকর্ড করে পাঠাবো। আমি জানি অনেকগুলো গল্প জমে গেছে, জানো তো, শুক্রবার করে লাইভে আসতাম, এখন আসতে পারছি না এই কারণে, কিন্তু প্রচুর গল্প জমে গেছে। আমি ওই মাঝে মাঝে এরকম করে ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করব। চলো দ্বিতীয় ঘটনাটা আমাকে পাঠিয়েছে রিমা মণ্ডল। ওটা হলো ওর মামার বাড়িতে ঘটা একটা অদ্ভুত ঘটনা, যেটার সাক্ষী ও নিজে। ছোট্ট একটা ঘটনা। ওর মামা বাড়ি ছিল সুন্দরবনে। মামা টামা কেউ থাকতো না সেখানে, যেহেতু সুন্দরবন, তাও প্রায় ধরো আজ থেকে 18-20 বছর আগেকার সময়ের ঘটনা। তো ওইগুলো ছিল আরও প্রত্যন্ত জঙ্গল। ওরাও কলকাতায় থাকতো। তো ওর ভীষণ আবদার হতো, মানে ইচ্ছা হতো ওর মামা বাড়ি যেতে, কিন্তু ওর মা যেতে দিত না একটাই কারণে, কারণ সুন্দরবনে প্রচুর জঙ্গল, তারপরে ওখানে ওর দিদা বয়স্ক, একাই থাকতেন। আর সব থেকে বড় কথা, চারপাশে না বড় বড় পুকুর ছিল। এরা যেহেতু 2 ভাই বোন ছিল, তো ওর মা খুব টেনশনে থাকতো যে খুব বয়সের ফারাক ছিল না, তো দুটোকে আমি সামলাবো কী করে, ওই জঙ্গলে গিয়ে বলো, বা ওই চারিদিকে তো পুকুর জঙ্গল হ্যান ত্যান রয়েছে, তারপরে বাঘের একটা ভয় ছিল, সেই কারণে ওর মা যেতে অ্যাভয়েড করতো। একবার ছুটি, মানে এই টাইমটা আমাদের যে এখন সময় চলছে, এই সময়টা কিন্তু আমাদের বেলায় মানে ফাইনাল এক্সাম হয়ে যেত বা চলছিল, এরকম একটা সিচুয়েশান থাকে। তো যাই হোক, ফাইনাল এক্সাম কমপ্লিট হয় ওর, তখন ও বায়না ধরে যে মা, আমাকে এই বছর মামা বাড়িতে নিয়ে যেতেই হবে, আমি কোনো কথা শুনবো না। দুপুর 12টা 12:30টার মধ্যে ওরা পৌঁছে যায়। তখন কিন্তু আরেকটা জিনিস, সুন্দরবনে যাওয়ার জন্য এখন যেরকম বাসে করে যাওয়া যায় ডাইরেক্ট, বা ক্যানিংয়ে নেমে বাস টাস রয়েছে, তখন কিন্তু মাতলা নদী পার হয়ে যেতে হতো। যাই হোক, ওরা পৌঁছায়। গ্রামটার একটু বর্ণনা দিয়ে দিই। ও যেইভাবে আমাকে বর্ণনা দিয়েছে ওদের মামার বাড়ির গ্রামে, আমিও সেরমভাবেই দেওয়ার চেষ্টা করছি। গ্রামটা হলো ভীষণ সুন্দর একটা গ্রাম, চারিদিকে গাছপালা। একটা বাড়ি ধরো 4-5 কাঠা জমির উপরে একটা ছোট্ট ছোট্ট সেই কুড়ে ঘরগুলো হয় না, বড় দাওয়া, উপরে খড়ের চাল, খুব সুন্দর, যেরকম আমরা ছবি আঁকতাম ঠিক সেই রকম। আর উঠোনের মধ্যে একটা মিডিলে একটা তুলসী মঞ্চ, আর আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ তো রয়েছে। ওর মামার বাড়িতেও সেম ছিল। দিদার বয়স হয়ে গেছিল, উনি অতটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারতেন না, তবুও যতটা পারা সম্ভব ওই উঠোন লেপে পুরো সাদা ধকধকে ছিল। আর মাঝখান দিয়ে সবার বাড়ির সামনে দিয়ে একটা চওড়া মাটির রাস্তা চলে গেছে, মেন মানে নদীর সাথে কানেক্টেড। এবার ওর মামার বাড়িতে এলো। মামার বাড়ি এসে দেখছি আম গাছে আম ভর্তি হয়ে আছে, জানো তো, কাঁঠাল গাছে নিচ থেকে কাঁঠাল মানে হয়েছে। আর ওই উঠোন সাদা চকচকে উঠোন, মিডিলে একটা তুলসী মঞ্চ, আর বড় দাওয়া। মানে দাওয়া অনেকে হয়তো চিনবে না, আমি এটা একটু ডিটেলসে বলি। আমরা যে কুড়ে ঘরগুলোর কথা বলি, তাদের যে বারান্দাটা হয় সেটা যথেষ্ট চওড়া হয় আর উঁচু হয়, তো সেটাকে আমরা দাওয়া বলে থাকি। তো দাওয়ার একটা সাইডে ছিল একটা মাটির উনুন, সেখানেও দিদিমা বসে বসে রান্না করতেন। যাই হোক, ওদের দেখে, তখন তো ফোন ছিল না, আগের দিয়ে যে ইনফর্ম করে দেবে, তো যাই হোক, দিদিমা যা সারপ্রাইজ যে মেয়ে এসেছে, তাও আর নাতিদের নিয়ে এত বছর পর। সারাদিন তো খুব ওল্লোড়ে কেটেছে। রাত্রেবেলা ওদের জন্য রান্না হচ্ছে মাংস দিদিমা করছে, আর বিভিন্ন গল্প মেয়ের সাথে জুড়েছে। আর ওই 2 ভাই বোন দুটিতে মিলে খেলা করছে উঠোনের এক সাইডে বসে, উঠোনে না মানে দাওয়ার এক সাইডে বসে খেলা করছে। আর ঠাকুমা মানে দিদিমা দুটো নাড়ু দিয়েছিল, খাচ্ছে, গল্প করছে। এরকম বিভিন্ন কথা বলতে বলতে অনেকক্ষণ কেটে গেছে। এইবার একটা কথা, আমাদের এখানে কালবৈশাখী আমরা এখন অন্তত ফিল করি না, কিন্তু তখনকার দিনে 18-20 বছর আগে কালবৈশাখীটা কিন্তু খুব বিপুল পরিমাণে চৈত্র বৈশাখ মাসে হতো। দিনের বেলা কাঠফাটা রোদ্দুর, আর সন্ধ্যা নামতে না নামতেই ঠান্ডা হাওয়া আর সাথে বৃষ্টি, একেবারে ঠান্ডা করে দিয়ে যেত। তো যাই হোক,
এরকম একটা পরিবেশ, ঠান্ডা ঠান্ডা হাওয়া হচ্ছে, এই ঝড় উঠবে এই ঝড় উঠবে ভাব। হঠাৎ দেখতে পায় মেয়েটি যে দূরে একটা বড় গাছে, গাছটা কি বোঝা যাচ্ছে না যেহেতু অন্ধকার চারিদিকে, গাছের একেবারে মাথার উপরে একটা না সাদা অবয়ব। আমরা জেনারেলি এন্টিটি কালো দেখতে পাই, ও কিন্তু সাদা দেখতে পেয়েছে, মানে টিউবলাইট যেরকম একটা সাদা আলো, ওরকম একটা লম্বা সোজা ওই গাছটার উপরে ভাসছে, জিনিসটা ভাসছে এরকম, এরকম সোজা জিনিসটা ভাসছে। ও না দেখে জাস্ট ভালো করে দেখাচ্ছে কি আলো, ওরম ভাবে কেউ আলো দেবে হঠাৎ করে গাছের মাথায়? ওনা তাকিয়েছে, ও ক্লাস 6-এ পড়ে, কতটা বা বুদ্ধি। এবার ওকে অনেকক্ষণ স্থির থাকতে দেখে, মানে ধরো ও খেলতে খেলতে এরকম দেখছে, কতক্ষণ স্থির থাকতে দেখে ওর মা দিদার সাথে কথা বলতে বলতে ওটা নোটিস করেছে। ওর মা গুটি গুটি পায়ে এসেছে ওর পাশে, এসে বলছে কি রে, কি দেখছিস অত মনোযোগ দিয়ে? ওনা কথা বলতে পারছে না, ও শুধু ওই সাদা যে অবয়বটাকে দেখছে, জিনিসটা ঘোরাঘুরি করছে, এরম এরম করে ঘুরছে। ও মাকে জাস্ট এরম করে আঙুল দেখালো, ঠিক আছে? মা তাকালো, দেখলো সত্যি সত্যি একটা সাদা, মাও কথা বলতে পারছে না, কিন্তু সাদা জিনিসটা উড়ে প্রথমে একটা বাড়ির চালে আসলো, প্রত্যেকটা ওই ঘরের চাল, বাড়ির চালে আসলো, এসে চালের এ মাথা থেকে ও মাথা দেখলো, দেখে আবার তারপরে আরেকটা বাড়ির চালে এসে লাফালো, ঠিক যেরকম বাঁদরলা লাফায়, তুম করে গিয়ে একটা আবার দেখে টেকে নিয়ে আবার দুম করে গিয়ে আরেকটা। মা আর মেয়েতে না স্টপ, কোনো কথা না কিছু না, আর জিনিসগুলো এত ফাস্ট হচ্ছে যে ওরা কোনো রিয়াকশন নেওয়ারই সময় বলতে পারো পায়নি। তারপরে তৃতীয় ঘরে এলো, চতুর্থ নম্বর ঘর হলো ওদের ঘর, যেই দাওয়ায় ওরা বসে আছে, তার ছোট ছেলে, নিজের মা, মেয়ে নিয়ে, আর মেয়ে আর মা তো দেখছি, আর ওনার মা মানে ও যে গল্প পাঠিয়েছে তার দিদিমা রান্না করে যাচ্ছে ওনার মতো বিভিন্ন গল্প করতে করতে। হঠাৎ দেখলো তৃতীয় বাড়িটা থেকে জিনিসটা বাঁদরের মতো লাফ দিল, কিন্তু কিন্তু ওদের বাড়িতে এসে পড়লো একটা মরা, মরা কাঠ না, পোড়া কাঠ, বড় মোটা একটা পোড়া কাঠ থাম করে উঠোনের মধ্যেখানে। তখন ওদের সম্বিত ফিরে চলো, ভীষণ জোরে মা আর মেয়ে চিৎকার করে উঠেছে যে মা এই দেখো ওই কি সর্বনাশ হলো, ওটা কি এলো? ওর মা রান্না করতে করতে তখন দৌড়িয়ে এসেছে, তোরা ঘরে ঢোক, এই কারণে আমি তোদেরকেও আসতে বারণ করি, তোরা ঘরে ঢোক ঘরে ঢোক বলে ঘরে ঢুকে দরজা ছিটানি দিয়ে দিয়েছে। এইবার তো সেই মেয়েটির মা তো প্রায় মেয়েটিকে মারতে যাওয়ার অবস্থা, যে আমি তোকে এই কারণে আসতে বারণ করি মামার বাড়ি, দেখেছিস তো এখন যে আমি কি করবো, আমি এখান থেকে যেতে পারবো না, তোর বাবাকে খবর দিতে পারবো না, একটা বিপদ হয়ে যাবে, এবার আমি কি করবো বলে কান্নাকাটি জুড়ে দিই। 10-15 মিনিট পর ওর দিদা দরজা ধাক্কা দিচ্ছে, বলছে খোল মা খোল, কোনো ভয় নেই, তোরা খোল, কান্নাকাটি করিস, আমি খাবার নিয়ে এসেছি, দরজা খোল। দরজা খুলেছে, দিদা ঢুকেছে। তখন দিদার কাছে মানে ব্যাপারটা আর কি বললো, দিদা বলছে আরে কান্নাকাটি করিস না, কোনো ব্যাপার না, ও কিছু করে না। বলছে ও কে, ও কিছু করে না মানে তুমি সব জানতে, তুমি তা আমাদের বাইরে রাখলে কেন? বলছে আমার না খেয়াল ছিল না যে আজকে অমাবস্যার দিন, নাহলে আমি কি জেনে শুনে তোদেরকে এরকম সামনে রাখি ভয় পাওয়ার জন্য? তা বলছে মা ওটা কি কি ব্যাপার, তুমি একটু খুলে বলবে? তখন ওর মা বলছে যে আমাদের পাড়ায় আগে যে মাছ দিত, চিনিস নিশ্চয়ই, তার মেজো ছেলেকে বিয়ে দিয়েছিল, ওটা হলো ওর মেজো বউ। বলে মানে বুঝলাম না। বলে ব্যাপারটা হলো মেয়েটি খুব ভালো ছিল, ছেলেটা তো বকাটে, তোরা শুনেছিসই, মদ গাঁজা সিগারেট খায়, বাজে জায়গায় যাওয়ারও নেশা আছে। তো ছেলেটি ওই মেয়েটির সাথে না কিছুতেই মানিয়ে নিতে পারে না, মেয়েটা বহু চেষ্টা করে ছেলেটাকে মেনে নিয়ে তার সাথে সংসার করার, কিন্তু প্রতিনিয়ত অত্যাচার মার খেত। এই করে করে বছরখানেক কাটালো। শ্বশুর শাশুড়ি খুব ভালোবাসতেন, কিন্তু তা হলো স্বামীর ভালোবাসা না পেলে সে কোনো মেয়েই সুখী হতে পারে না। একদিন এরকমই কালবৈশাখীর রাতে শ্বশুর শাশুড়ি গেছিলেন পাশের গ্রামে বিয়ে বাড়ি খেতে, বউটি একা ছিলেন, ওকে নিয়ে যায়নি কারণ ওর ছিল 3 মাসের অন্তঃসত্ত্বা, তো সেহেতু রাত্রেবেলা নিয়ে যায়নি।
এবার ছেলেটি রাত্রে প্রায় 1টার কাছাকাছি, গ্রামের দিকে 1টা মানে প্রায় লোকের ধরো 3 ভাগ ঘুম হয়ে গেছে কমপ্লিট, আর 2-4 ঘন্টা পর উঠে যাবে। ছেলেটি ওই ভোর রাতে বাড়িতে ফেরে। এরপরে আর ছেলেটাকে খুঁজে পাওয়া যায় না। ওরা বাড়ি থেকে মানে শ্বশুর শাশুড়ি আসে বিয়ে বাড়ি থেকে, এসে দেখছে ঘর বাড়ি সব খোলা, না ছেলে আছে না ছেলের বউ আছে। খোঁজ খোঁজ খোঁজ, প্রেগনেন্ট মহিলা গেল কোথায়। হঠাৎ করে ওরা খোঁজাখুঁজি করতে করতে মাঠ থেকে একটা ছেলে ছুটে এসে খবর দেয় যে তোমার বাড়ির বউ ওই শিমুল গাছে গলায় দড়ি মানে গলায় ফাঁস লাগিয়ে আর কি মারা গেছে। তখন এরা সবাই ছুটে যায়, গিয়ে দেখে হ্যাঁ সত্যিই তো মারা গেছে। গ্রামের লোক তো মানে ওই ছেলের জন্যই মরেছে বলে খুব মানে রেগে ওঠে। তখন পুলিশ আসে, পুলিশ এসে ছেলেটাকে ধরেও নিয়ে যায়। তারপর আর কি ছেলের জেল হয়ে যায়। আর সমস্যা হয়ে যায় কি, প্রত্যেক ঝড় বৃষ্টির রাত, অমাবস্যা পূর্ণিমার রাতে যেই সময় এই এন্টিটিদের পাওয়ার বেশি থাকে, সেই আত্মাটি বা সেই বউটার একটা পবিত্র আত্মা, তাই জন্য হয়তো কালো হয়নি, সাদা হয়েছে, সেই আত্মাটি এসে ওই প্রথমে শিমুল গাছের উপর উঠে দাঁড়ায়, বেশ কিছুক্ষণ মানে হেলাদোলা করে, প্রত্যেকটা বাড়ির মাথায় যায়, গিয়ে এ মাথা থেকে ও মাথা চালে হাঁটাহাঁটি করে, তারপর একটা সময় পর লাফিয়ে চলে যায়, মানে গায়েব হয়ে যায় আর কি। আর যখনই কেউ ওই উঠানে বসে থাকে বা দাওয়ায় বসে থাকে, তখন ও পোড়া কাঠ হিসাবে সেই উঠোনে এসে পড়ে, বা বড় গাছের লাঠি হিসাবে উঠোনে এসে পড়ে। আর পরের দিন সকালে দেখলে ওখানে কিছুই থাকে না। আমি তোমাদের ঘটনাটা বলছি, আমার গুজবামগুলো খাড়া দিয়ে যাচ্ছে, কিন্তু জানো তো যখনই কোনো ঘটনার মধ্যে সত্যতা থাকে না, আমাদের এই গুজবামগুলো খাড়া দেয়। যাই হোক, কোথাও না কোথাও কিছু না কিছু সত্য লুকিয়ে আছে, এই জন্য হয়তো হলো। তো যাই হোক, ও কোনো ক্ষতি করে না, এরকমই মানে আমরা খুব ইউজ টু হয়ে গেছি ওর সাথে। তো তোরা নতুন এসছিস বলে ভয় পেয়েছিস, ভয়ের কোনো কারণ নেই, ও কোনো ক্ষতি করবে না। তো যাই হোক, পরের দিনই অবশ্য ওরা আবার কলকাতায় রিটার্ন করেছিল, একদিনের জন্যই ছিল, তারপরে আর কখনো গিয়ে ওঠা হয়নি। তাই এই ঘটনাটা রিমা মণ্ডল আমায় শেয়ার করেছে। ও কিন্তু আরও একটা ঘটনা শেয়ার করছে, যেটা আমি নেক্সট এপিসোডে আপনাদের সাথে শেয়ার করব, কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। দুটো ঘটনা যেহেতু বললাম, লাইভে এসে বললে না আমার খুব বলতে ইজি হয়, এরমভাবে আলাদা আলাদা বসে বসে রেকর্ড করলে একদম মজা আসে না। জানি না কবে লাইভটা করতে পারবো আবার। যাই হোক, গল্পটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। আপনাদের কাছেও যদি এরকম কোনো ঘটনা থেকে থাকে, এই যে নিচে যেই নাম্বারটা যাচ্ছে, অবশ্যই সেই নাম্বারে আমাকে এসএমএস করে বা ভয়েস রেকর্ড করে পাঠিয়ে দিতে পারো। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। কি করছো? এই বিভিন্ন ধরনের ভূতের গল্পগুলো তোমাদের জন্য অপেক্ষা করছে। যদি সাবস্ক্রাইব না করো তো পাবে না। আর দীপান্বিতা মান্না পেজটিকে ফলো করো প্লিজ। কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইও না, কারণ অ্যাকসেপ্ট করা যাচ্ছে না। তোমরা আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে নাও, আর ফেসবুকে আমাকে ফলো করে নাও আরও নতুন নতুন ভূতের ঘটনা শোনার জন্য। আর কারা কারা ভূতের এরকম আড্ডা দিতে ভালোবাসো, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আরও প্রচুর কিন্তু ঘটনা রয়েছে, সেগুলো কিন্তু মিস করা চলবে না। তাই জন্য আমার ফেসবুক পেজকে ফলো করতে হবে আর ইউটিউবকে সাবস্ক্রাইব করতে। ভালো, তাহলে আজকের মতো শুভরাত্রি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার পাশে থাকবে। থ্যাংক ইউ।